অরুণাচল, যা ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত একটি অতি সুন্দর রাজ্য, যার পূর্বে মায়ানমার, পশ্চিমে ভুটান, উত্তরে চীন অধিকৃত তিব্বত ও দক্ষিণে ভারতের আসাম ও নাগাল্যান্ড রাজ্য রয়েছে। মোনাস্ট্রি, ভ্যালি, বরফের গিরিখাত, নদী, লেক, ঝর্ণায় ঘেরা এক সুন্দর স্বর্গরাজ্যের নাম অরুণাচল, যা উদীয়মান সূর্যের দেশ নামে ব্যাপকভাবে প্রসিদ্ধ। একবার এই স্থানে পৌঁছে গেলে মন আর বাড়ি ফিরতে চায় না। চলুন আমরাও বেরিয়ে পড়ি স্বচক্ষে এই প্রকৃতির রূপ চাক্ষুষ করতে। দিনটা ছিল 8ই মে। আমরা বেরিয়ে পড়লাম আবারও এক নতুন জার্নিতে, আবারও পাহাড়ের কোলে নিজের জীবনের বেশ কয়েকটি দিন কাটিয়ে দিতে। আমরা প্রতিবারের ন্যায় এবারেও আমাদের জার্নি শুরু করলাম আমার শহর শ্রীরামপুর থেকে। বিকাল 5টা নাগাদ একটি লোকাল ট্রেন ধরে আমরা বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। আজ আমরা জার্নি করব স্লিপার বন্দে ভারতে। তাই আজ আমি খুবই এক্সাইটেড, আর এতটাই এক্সাইটেড যে আমরা বাড়ি থেকে বেরাতেই দেরি করে ফেলেছি। জানি না এখন কতক্ষণে গিয়ে আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো। ফাইনালি আমাদের ট্রেন এসে ঢুকলো হাওড়া স্টেশনে। এই হচ্ছে আমাদের প্রিয় হাওড়া স্টেশন, যেখান থেকে প্রতিবার আমরা নতুন নতুন যাত্রায় বেরিয়ে পড়ি। 6 নম্বর প্ল্যাটফর্মে আস্তে আস্তেই দেখলাম ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গেছে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে একদম সেই শেষের দিকে। তো চলুন সেই দিকে এগোনো যাক। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। বন্ধুরা, এই মুহূর্তে আরেকটি নতুন ভিডিওর সূচনা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। 6 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে আছি 27575 হাওড়া স্লিপার বন্দে ভারত, যেটি হাওড়া থেকে কামাখ্যা অব্দি রান করে। সেই ট্রেনের সামনে চলেছি কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে। যাবো কোথায় সেটা তো আপনার টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। তো চলুন আমাদের যাত্রা আমরা শুরু করছি। হর হর মহাদেব। এই হচ্ছে এই ট্রেনের ফার্স্ট এসি কোচ, যা এক কথায় ওয়াও। ওপর নিচ মিলিয়ে মোট 4টি সিট রয়েছে। প্রত্যেক সিটের পাশে রয়েছে রিডিং লাইট, চার্জিং পয়েন্ট এবং ফোন হোল্ডার। ওপরে ওঠার জন্য পাশে একটি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। উইন্ডো কার্টন, সাইড টেবিল, বোতল হোল্ডার, ডাস্টবিন সব কিছুই রয়েছে এই কোচে। আর দেখুন, এখানে দরজার পাশে একটি সুইচ আছে, যে সুইচটি টিপলে আপনাকে দরজা খোলার দরকার নেই, বাইরে কে এসছে সেটা আপনারা এখান থেকেই দেখতে পাবেন। বেশ সুন্দর না? কি ভাবছেন এটা আমাদের কোচ? না না, খালি ছিল, তাই আপনাদের জন্য টুক করে একটি ভিডিওটি শ্যুট করে নিলাম আপনাদের দেখানোর জন্যে। চলুন এবার আমাদের কোচে আমরা ফিরে যাই। আমরা এই ট্রেনে যাত্রা করছি থার্ড এসিতে, আর এই হচ্ছে আমাদের কোচ। থার্ড এসির কোচগুলো খুব সুন্দর এবং কালারফুল। এখানেও প্রত্যেক সিটের পাশে রয়েছে চার্জিং পয়েন্ট, রিডিং লাইট এবং ফোন হোল্ডার। ওপরে ওঠার জন্য কিছুটা সিঁড়ির ব্যবস্থা এইভাবে করা আছে। চলুন, এই মুহূর্তে সকলেই খুব ব্যস্ত, আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। প্রত্যেক ট্রেনের মতো এই ট্রেনেও রয়েছে 2 ধরনের ওয়াশরুমের ব্যবস্থা, যেমন ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন। 2টি ওয়াশরুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমের মধ্যে ওয়াশ বেসিন, হ্যান্ড ড্রায়ার, হ্যান্ড ওয়াশ ও মিররের সুব্যবস্থা রয়েছে। আর এই মুহূর্তে আমি এগিয়ে চলেছি ট্রেনের ফ্রন্ট সাইডটা একবার দেখতে, কারণ আমরা যতক্ষণে স্টেশনে ঢুকেছি ততক্ষণে তো বললাম ট্রেন ঢুকে গেছে। আর এই যে দেখুন, ফ্রন্ট থেকে কি অসাধারণ লাগছে দেখতে। চলুন, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে। ঘড়িতে বাজছে 6:20। আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা হলো কামাখ্যা স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রত্যেক প্যাসেঞ্জারকে দেওয়া হলো 1 লিটারের একটি করে জলের বোতল। তবে চা আর কফি যদি এই সন্ধেবেলা আপনারা খেতে চান, তাহলে কিন্তু সেটা আপনাদের কিনে খেতে হবে।
এখানে চা নিল 18 টাকা করে, আর কফি নিল 27 টাকা করে। এখানে অনেক কিছু খাবার বিক্রি হচ্ছে, লেস কুরকুরে যা নেবেন আপনি, চিপস কেক বিস্কিট আলাদা করে পে করতে হবে। এই মুহূর্তে প্রচুর কিছু নিয়ে উঠেছি ট্রেনে, একদম সমস্ত রকম চিপস আছে এখানে, কেউ বাদ যায়নি। তবে আমার ফেভারিট লেজই পাইনি। এখানে চকলেট কেকও আছে। কি খাবি বল, তাড়াতাড়ি বল। চিপসের প্যাকেট চেক করতে করতেই ঘড়িতে বেজে গেছে 6:56। ট্রেন চলে এসেছে ব্যান্ডেল জংশনে। এখানে অবশ্য 2 মিনিটের হল্ট। এই মুহূর্তে ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল, টাইম হচ্ছে ঘড়িতে 7:05। এটা কি খাচ্ছ? তোর পছন্দের সল্টেড, বললাম টেনে মেনে খা। সল্টেড মল্টেড খেতে ভালো লাগে না। Next station is Navadvip Dham. চলো, নবদ্বীপ আসছে। লাল দই তুলবি নাকি? ঘড়িতে বাজছে 7:38। নবদ্বীপ স্টেশনে ট্রেন ঢোকার কথা ছিল 7:36। ওই 10 মিনিট মতো লেট চলছে। আর এই হচ্ছে নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশনেও কিন্তু 2 মিনিটের হল্ট। হাওড়া থেকে 144 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে কাটোয়া স্টেশনে। এখানে ট্রেন আসার কথা ছিল 8:03। এখন বাজে ঘড়িতে 8:05 মতো। এখানেও কিন্তু 2 মিনিটের হল্ট। এখানে আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা এখানে ননভেজ খাবার নিয়েছি। ঘড়িতে বাজছে 8:40। আমাদের এখানে রাতের ডিনার দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আছে ভাত, আছে ডাল, আছে চিকেন, আছে এখানে একটা মিষ্টি আছে, সবজি আছে, আর একটা পরোটা আছে, আর দিয়েছে ফোক আর স্পুন, টুথপিকও দিয়েছে, আর একটা ন্যাপকিন দিয়েছে হাত মোছার জন্য। অফিসে আসো না তুমি? আচ্ছা, তুমি খাবারের কোয়ালিটিটা বেশ ভালো। এই প্রথমবার ট্রেনে এসে এত ভালো খাবার খেলাম। এই মুহূর্তে 217 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন চলে এসেছে আজিমগঞ্জে। এখন ঘড়িতে বাজছে 9:50। এই স্টেশনে 5 মিনিটের হল্ট রয়েছে। আর আপনাদের টিকিটের সাথে কিন্তু আপনাদের খাবার ইনক্লুডেড থাকবে, তাই অবশ্যই আপনারা ভেজ খাবেন না ননভেজ সেটা টিকিট কাটার সময় অপশানটি একবার চেক করে নেবেন। আর এই প্রথমবার কোনো ট্রেনে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু দিয়েছে। বালিশের ওপর কভারটা দেখুন, জাস্ট ভালো। এখানে একটা সাদা চাদর, এটা একটা টাওয়াল, আর এখানে একটা কম্বলের ওপর কভার দিয়েছে, যাক ভালো। আর কম্বলের কালারটা দেখুন, জাস্ট কালারফুল। এই প্রথমবার ট্রেনে রাতের ভিউটা জাস্ট এরকম। এখন ঘড়িতে বাজছে 9:48। আমাদের ট্রেন এসে ঢুকেছে নিউ ফারাক্কা জংশনে। এখানেও 2 মিনিটের হল্ট রয়েছে। এরপর মালদা টাউন, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার পার করে আসামের নিউ বঙ্গাই গাঁয়ে যখন আমাদের ট্রেন ঢুকছে তখন ঘড়িতে বাজছে ওই ভোর 6:45 মতো। ট্রেনের কেটারিং স্টাফ দাদা তখন ঘুম ভাঙালো আমাদের সকালের ব্রেকফাস্ট ও নিউজ পেপার দিয়ে। এই ট্রেনটি সপ্তাহে বৃহস্পতিবার বাদে প্রত্যেক দিন হাওড়া থেকে 966 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসে কামাখ্যা জংশনে, যা সময় লাগে 14 ঘন্টা। এই ট্রেনটি শীঘ্রই রাঙ্গিয়া জংশন স্টেশনে পৌঁছাবে। তো এখানে গরম জল দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে একটা করে কেক, একটা ওটস বিস্কুট, আর একটা মিক্স টি। Indian Railways আর welcomes all সবথেকে passengers ভালো boarding যেটা from সেটা হচ্ছে Rangia Junction এই যে station. বেঙ্গল অ্যান্ড আসাম। তো स्टेशन से आने वाले सभी চলো, আমরা তো यात्रियों का বেঙ্গল থেকে स्वागत আসামে करते চলে हैं। এসেছি। এই মুহূর্তে আমরা চলেছি সরাইঘাট ব্রিজের উপর দিয়ে, যা ব্রহ্মপুত্র নদের উপর সৃষ্টি। এই মুহূর্তে ঘড়িতে বাজছে 9:20। একদম সঠিক টাইমে আমরা চলে এলাম কামাখ্যা জংশনে।
এই দেখুন আমাদের ট্রেন এখন ঢুকে গেছে কামাখ্যা জংশনে। ফাইনালি কামাখ্যা জংশন। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি কামাখ্যায়, আর এই থেকেই আমরা যাবো হচ্ছে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি স্টেশনের বাইরে, আর স্টেশনের বাইরে আমাদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে। চলুন আগে গিয়ে আপনাদের সাথে আমি আলাপ করাচ্ছি তার। এত বছর পর মনে রেখেছি তো বলো ঠিক আছে তো একদম যেমন ছিলে তেমনই আছো। তো আমরা 2016 সালে এসেছিলাম শিলং, মেঘালয় সমস্ত স্থান ঘুরতে, আর সেই সময় আমরা এসেছিলাম আলিদার সাথেই ঘুরতে। তারপর আলিদার সাথে সেই কন্ট্যাক্ট আমার হয়ে গেছে। এবারে এসছি আমি অরুণাচল প্রদেশের জন্য, আর এখন আমি যাবো আলিদার সাথেই ঘুরতে। তো চলুন আমরা যাই আমাদের গাড়ির গন্তব্যের দিকে। এখন ঘুরতে পারছে 8:32। আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যা স্টেশন থেকে। আমরা ফার্স্টে কোথায় যাব দাদা? ওখানে ব্রেকফাস্ট করব, আচ্ছা তারপরে জুবিন ক্ষেত্রতে যাব। আচ্ছা, তো চলুন ধীরে ধীরে আমি আপনাদেরকে সবটাই দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, আজকের ভিডিও হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আপনাদের। আর পিছনে আমরা এখন চলেছি মালেগাঁওয়ের ওপর দিয়ে। পিছন দিকে চলে গেলে আপনারা পৌঁছে যাবেন গুয়াহাটিতে, আর সামনে গেলে রয়েছে এয়ারপোর্ট। আমরা এই মুহূর্তে চলেছি NH-37 ওপর দিয়ে, আর যে ব্রিজটি আপনারা দেখছেন এই ব্রিজটি কিন্তু কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি ট্রেন থেকে। রাস্তার ওই দিকটা হচ্ছে মেঘালয়, আর রাস্তার এই ধারটা হচ্ছে আসাম। মানে দুদিকে দুটো রাজ্য, একদিকে মেঘালয় আর একদিকে আসাম। পথে পড়েছে খুব সুন্দর একটি গণেশ ঠাকুরের মন্দির। আপনারা সামনে দেখছেন মেঘালয়ের পাহাড়। বাই দ্য ওয়ে আমরা এই মুহূর্তে চলেছি জোরাবাতের উপর দিয়ে, আর জোরাবাত থেকে আমরা কিছুক্ষণের জন্য কিন্তু মেঘালয়ে প্রবেশ করব। মানে এই যে ব্রিজটার এই সাইডের রাস্তাটা হচ্ছে মেঘালয়। মেঘালয়তে পেট্রোলের দাম 2 টাকা করে কম, সেই জন্যে আলিদা চলেছে এখন মেঘালয় থেকে আমাদের পেট্রোল ভরতে, তাই তো? এই মুহূর্তে আমরা মেঘালয় থেকে আবার আসামে চলে এসেছি। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা এই মুহূর্তে যে দোকানে ব্রেকফাস্ট করতে এসেছি সেই দোকানের একটা সাইড সম্পূর্ণ কুকিজ দিয়ে সাজানো, আর একটা সাইড মিষ্টি এবং নানা রকম জ্যাম ও লজেন্স দিয়ে সাজানো। আর দেখুন শুভ এখানে এসেই কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছে। এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছে লুচি সবজি, পার প্লেট 50 টাকা। এখানে 4টে করে লুচি আছে, ডাল আছে, আর একটু চাটনিও দিয়েছে। পথে চলতে চলতে রাস্তায় দেখলাম আনারসের দোকান। এই মেঘালয়ের সাইডে কিন্তু আপনারা ঘুরতে এলে এরকম অজস্র আনারসের গাছ এবং দোকান দেখতে পাবেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি জুবিন ক্ষেত্রতে, যেটি একদম এই রাস্তার ওপরেই পড়ছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের স্মরণে নির্মিত হওয়া গুয়াহাটির সোনারপুরে জুবিন ক্ষেত্রতে, যেখানে রয়েছে ওনার অনেক ছবি। ওনার অনেক ভক্তেরা এখানে আসছে এবং ছবি কিনে নিয়ে যাচ্ছে। ওনার স্মরণে এখানে পরবর্তীকালে নির্মিত হতে চলেছে একটি সাংস্কৃতিক কেন্দ্র। এই মুহূর্তে আমরা যে রাস্তাটির ওপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটির মাঝ বরাবর দেখুন কত ফুলের গাছ, নানা ধরনের ফুল কিন্তু এই রাস্তায় ফুটে আছে। এই মুহূর্তে এধারে রাস্তাটা কেটে গেল নাগাল্যান্ডের দিকে, আর আমরা এগাচ্ছি কাজিরাঙ্গার ডিব্রুগড়ের দিকে। সামনে দেখাচ্ছে তেজপুর 57, কাজিরাঙ্গা দেখাচ্ছে 67, আর ডিব্রুগড় 315। এই মুহূর্তে মেন রাস্তা ছেড়ে আমরা ধরলাম একটি গ্রামের রাস্তা। আমরা এই মুহূর্তে চলেছি মৃত্যুঞ্জয় মন্দিরের উদ্দেশ্যে। বিশাল মন্দির, আমরা সামনে থেকে মহাদেবের দর্শন পেয়ে গেছি। শুভ দেখ এসে গেছি। হর হর মহাদেব। যাত্রাপথের প্রথমে সূচনাটাই যদি এরকম মহাদেবের নাম অনুসারে মহাদেবকে দেখে হয় তাহলে তো যাত্রা ভালো হবেই, এখানে কোনো সন্দেহই নেই। এই মুহূর্তে আমি চলে এসেছি মৃত্যুঞ্জয় মন্দিরে। দেখুন আমার পিছনেই মহাদেব সব সময় রয়েছে, আর সেই মহাদেবের মন্দিরেই আমি এই মুহূর্তে চলে এসেছি। মেইন রোড থেকে প্রায় 2 কিলোমিটার গাড়ি ভেতরে এলো গ্রামের মধ্যে দিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি গুয়াহাটি শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত নগাঁও জেলায়, যেখানে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির, যার উচ্চতা 126 ফুট। চলুন আমরা এই মুহূর্তে সম্পূর্ণ মন্দিরটি ঘুরে দেখি। আর এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। মন্দিরে চারপাশে রয়েছে
প্রচুর গাছপালা আর প্রচুর পাখি রয়েছে। যেকোনোই মন্দির হোক আমার যেতে ভীষণ ভালো লাগে, আর সেটা যদি আমার মহাদেবের মন্দির হয় তাহলে তো আর মানে কিছু বলারই নেই। অসাধারণ লাগছে। অরুণাচলের যাত্রায় প্রথমেই চলে এসেছি এরকম একটি মহাদেবের মন্দিরে। চলুন, অসাধারণ লাগলো আমার। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। বাই। এখন হচ্ছে লাঞ্চ টাইম, বেজে গেছে 1:30 আর বসে গেছি লাঞ্চ টেবিলে। আছি স্বাগতম ধাবায়। এখানে আমার যে প্লেটটা দেখছেন, আমি চিকেন থালি নিয়েছি 230 করে, শুভ নিয়েছে ফিশ থালি 170, দিয়েছে 2 রকম ডাল, এখানে 2 রকম আচার, 2 রকম সবজি আর ছোলা ভাজা, এই যে আর পাঁপড় ভাজা। তো চলুন খাওয়া দাওয়া করা যাক, এরপর আমরা আবার এগাবো। আমরা চললাম তেজপুরের দিকে, আর পিছনে চলে গেল কাজিরাঙার রাস্তা। আমরা তো এই মুহূর্তে কাজিরাঙার দিকে যাচ্ছি না, তবে কোনো এক সময় অবশ্যই যাব। বাইরের তাপমাত্রা কিন্তু বেশ ভালো, 35 ডিগ্রির কাছাকাছি, ভালো গরম এখানে। গাড়ির ভেতর এসি চলছে বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাড়ি থেকে বেরাতে হলেই তখন মনে হচ্ছে যেন কোথায় বেরানোর কোনো প্রয়োজনই নেই। তবে কাল থেকে আর এই গরমটা থাকবে না, কারণ কালকে থেকে একটা আলাদাই ওয়েদার। পাহাড়ে ঢুকবো। কাল থেকে আমরা পাহাড়ে ঢুকবো। তো চলুন, এইভাবেই চলুক আমাদের আজকের যাত্রা। এই মুহূর্তে আমরা চলেছি ভোমরাগুড়ি ব্রিজের উপর দিয়ে, আর নিচে দিয়ে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। এত গরম যে বাইরে বেরিয়ে ভিডিও করার মতন ক্ষমতা আমার নেই, তাই চলুন গাড়িতে যেতে যেতেই আপনাদের দেখিয়ে দিই ব্রহ্মপুত্র নদ। ওই ধারের যে রাস্তাটা, ওটা কিন্তু তেজপুর চলে যাচ্ছে। আমরা এখন চলেছি ইটানগরের রাস্তা দিয়ে। এই মুহূর্তে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি, সেই রাস্তার সৌন্দর্য অসাধারণ। রাস্তার দুধারেই রয়েছে আসামের চায়ের বাগান, আর এই বাগান দেখতে দেখতেই আমরা এগাচ্ছি নামেরি টাইগার রিজার্ভের দিকে। এই মুহূর্তে আমরা প্রবেশ করতে চলেছি নামেরি ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভে। এই যে দেখুন তার বোর্ড, সাইনবোর্ড লেখা আছে নামেরি টাইগার রিজার্ভ। প্রবেশ করলাম। প্রবেশ করতেই প্রথমে দেখলাম একটি গরু, তারপরেও দেখলাম একটি গরু, ওইদিকে 2টো গরু, ওদিকে আরেকটি গরু। তুমি কি বাঘ দেখতে পেয়েছো? বাঘ দেখতে পেয়েছি। কোথায়? জঙ্গল 2 ধারে, আর তার মাঝখান দিয়ে রাস্তা এগাচ্ছে। এই রাস্তাটা এসে অনেকটা আমরা যখন সিকিমের দিকে যাই তখন যে রোডটা পড়ে, সেই রোডটার মতোই মনে হচ্ছে। আর এখান থেকে ভালুকপং হচ্ছে 26 কিলোমিটার দেখাচ্ছে সাইনবোর্ডে। এটাই ফরেস্ট এরিয়া, প্রচুর গাছপালা আছে, তবে টাইগার আছে কিনা সেটাই এখন বড় কথা। রাস্তায় আমরা বাঘ দেখতে না পেলেও বানর দেখতে পেয়েছি। এই যে এখানে প্রচুর বানর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নামেরি টাইগার রিজার্ভ, যে ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে অপেক্ষা করছি বাঘের। বাঘ তো দেখতে পাচ্ছি না, তবে দূরে অনেক হনুমান আছে, তারা আমাকে এখনো হয়তো দেখতে পায়নি, নাহলে হয়তো চশমাটা নিয়ে যেত। যাই হোক, এর আগেও আমার সাথে অনেক যুদ্ধ হয়েছে হনুমানের এই চশমা নিয়ে। আমি ওনাদের থেকে একটু দূরেই রয়েছি, অপেক্ষায় আছি, তবে বাঘকে এখন আমি দেখতে পাচ্ছি। যাই হোক, অপেক্ষার অবসান করে গাড়ির দিকে যাওয়া যাক। নামেরি ন্যাশনাল পার্কের পর থেকেই রাস্তা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের দিকে উঠছে, আর পাহাড় কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। চলুন আপনাদেরও দেখানোর চেষ্টা করি। বন্ধুরা,
দাঁড়িয়ে আছি কামিং রিভারের পাশে, যেটিকে ওয়েস্ট কামিং রিভারও বলা হয়। নর্থ ইস্টার্ন হিমালয় থেকে এই নদীর উৎপত্তি। অরুণাচল প্রদেশ দিয়ে 264 কিলোমিটার পথ অতিক্রম করে এসে এই নদী কিন্তু ব্রহ্মপুত্র নদের সাথে মিশছে আসামের কাছে। আর এই নদী এত সুন্দর, আমার এত ভালো লাগছে এই নদীর পাশে দাঁড়াতে। দেখুন চারদিকে বড় বড় পাহাড়, জঙ্গল। এখানকার স্থানীয় মানুষরা এই স্থানে আসে পিকনিক করতে। এত সুন্দর জায়গা তো পিকনিক হবেই। চলুন কিছুক্ষণ আমরা এই নদীর ধারে দাঁড়াই, সময় কাটাই, তারপর এগাবো আবার ভালুকপংয়ের দিকে। আকাশ জুড়ে মেঘ করেছে, আর এই মুহূর্তে আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তার ধারে সাইনবোর্ড দেখে আমি বুঝলাম এটা হচ্ছে এলিফ্যান্ট করিডোর, মানে এখান দিয়ে হাতি পারাপার করে। এই মুহূর্তে সামনে দেখুন এই হচ্ছে আসাম পুলিশের শেষ চেকপোস্ট, আর এই সাইডে রয়েছে দেখুন আসাম পুলিশের থানা, আর এই হচ্ছে জিরো লাইন যেখান দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। এটাকে জিরো লেনও বলা যায়। আর এরপরেই কিন্তু শুরু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। চলুন আমরা এই মুহূর্তে চলেই এসেছি প্রায় অরুণাচল প্রদেশের গেটের কাছে। ওই যে এসে গেছি আমরা গেটে। গেটটা কিন্তু খুব সুন্দর, আমি অনেকবার দেখেছি ছবিতে, আজ চাক্ষুষ করব। এই যা অরুণাচল গেট। এই হচ্ছে গেট। এই মুহূর্তে আমি চলে এসেছি দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অর্থাৎ অরুণাচল প্রদেশে। এখানে হচ্ছে আমাদের পারমিট দেখাতে হবে, আইএলপি দেখাতে হবে, আর সেই আইএলপি দেখিয়ে আমরা কিন্তু এগিয়ে যাব হচ্ছে অরুণাচল প্রদেশের দিকে। আর এই যে দেখুন এখানে বোর্ডে লেখা আছে, সাইনবোর্ডে, যে কোন কোন জায়গা কত কত ডিস্টেন্স। এই হলো বিষয়। এখানেই শেষ হচ্ছে আসাম, আর এখান থেকেই শুরু হচ্ছে অরুণাচল প্রদেশের। আর ওই হচ্ছে অফিস। এই অফিসে এসে এখানে এসেও কিন্তু আপনারা আইএলপি তৈরি করতে পারেন, তবে তার জন্য কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয়। তার থেকে ভালো হয় আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিতে ক্লিক করে আপনারা কিন্তু বাড়িতে বসেই আইএলপি বানিয়ে নিতে পারেন। চলুন গাড়িতে ওঠা যাক। मैडम खड़ा होने देते हैं। खड़ा हो जाइए। এই মুহূর্তে আমি চলে এসেছি ভালুকপংয়ে। আপনারা যে ড্রাইভার দাদার সাথে অরুণাচল ভ্রমণে আসবেন তাকে যদি আগে থেকে বলে দেন তিনিও কিন্তু আপনাদের আইএলপি বানিয়ে দেবেন, বা যদি আপনারা অরুণাচল কোনো ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে আসেন ওনাদেরকে আগে থেকে জানিয়ে দিলে ওনারাও আপনাদের আইএলপি কিন্তু বানিয়ে দেবে। এই মুহূর্তে আমরা চলেছি হোটেলের সন্ধানে। ভালুকপংয়ে থাকবার জন্য রয়েছে কিছু মাত্র হাতে গোনা হোটেল। আর চলুন দেখি আমরা আজকে কোথায় রাত্রিবাস করব। প্রতিবারের ন্যায় এবারেও আমরা কোনো রকম কিন্তু হোটেল বুক করে আসিনি। এই মুহূর্তে আমরা চলে এসেছি ভালুকপংয়ের রিভার ভিউ হোমস্টেতে। আর চলুন আমাদের রুমটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। রুমে ঢুকতে বেড, এদিকে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাং দিয়েছে, টিভি, জলের বোতল, আর এখানে একটা ছোট্ট জায়গা দিয়েছে যেখানে কফি কাউন্টার করেছে। আর এদিকে একটা বসবার জন্য সোফা আছে বেতের। আর এই হচ্ছে ওয়াশরুম। আর সব থেকে ভালো হচ্ছে এই জানলাটা দিয়ে এভাবে আপনি ভিউ পাবেন নদীর। আর দরজা দিয়ে বেরালে তো ভিউ পাওয়াই যাচ্ছে, একদম কামিং নদীর সামনেই। আর শুভ এসে এখানে দাঁড়িয়ে পড়েছে কামিং নদীকে দেখতে। হোটেলের ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর। কত ভাড়া? এখানে ফার্স্ট ফ্লোরে ভাড়া হচ্ছে 2200 টাকা, সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে ভাড়া হচ্ছে 3000 টাকা। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতেই বেজে গেছিল বিকাল 5টা। আগের দিন থেকে আমাদের সে জার্নি চলছে, তাই আজ এক কাপ চা হাতে কামিং নদীকে সঙ্গে নিয়ে বিকালটা কাটিয়ে দেবো। এখন বাজে রাত্রি 9টা। আমরা চলে এসেছি আজকের রাতে ডিনার করতে। এই মুহূর্তে চলে এসেছি ডিনার করতে। ডিনার আমাদের রুমে কিন্তু সার্ভ হবে না। ডিনার আর লাঞ্চ যদি করেন এই হোটেলে তাহলে কিন্তু ডাইনিং হলেই আসতে হবে আপনাকে। এখানে তরকারি নিয়েছি মিক্সড ভেজ। মিক্সড ভেজ এক প্লেট হচ্ছে 100 টাকা। রুটি কত করে শুরু? 20 টাকা করে। রুটি হচ্ছে 20 টাকা করে পার পিস। আর আমি ডবল ডিমের অমলেট নিয়েছি, সেটা হচ্ছে 50 টাকা। তো চলুন আজকে
রাতে ডিনার করি। তবে আজকের ভিডিও আমরা এখানেই স্টপ করব। কালকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব। হর হর মহাদেব।